সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত ভোট দেওয়ার আহ্বান বিএনপির। ইসির সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন দাবি জাতীয় নাগরিক কমিটির। নির্বাচন কমিশন কতটুকু তারা আসলে সক্ষম, এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বসবে জাতীয় ঐকমত্য কমিশন, জানালেন উপদেষ্টা। দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক হবে নির্বাচনের রূপরেখা। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক 35 কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ে। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগম পাড়া। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের আমদানি, জানালেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও 3 মাস। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে 3 মেয়াদে 11 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানের সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিটির কাছে 15 দফা প্রস্তাব জমা দিয়েছেন নেতারা। সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে কমিশন করেছে অন্তর্বর্তী সরকার।
অংশীজন ও সাধারণ নাগরিকদের পরামর্শ নিতে এরই মধ্যে বেশ কয়েকটি কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। চলতি মাসের শেষ দিকে জমা দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থাপিত সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধানের কাছে 15 দফা প্রস্তাবনা তুলে দিলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ইউনিয়ন পরিষদ নিজে বাজেট প্ল্যান করবে এবং ইমপ্লিমেন্ট করবে, সেক্ষেত্রে তার ইউনিয়ন পর্যন্ত কিংবা উপজেলা পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। যথাযথভাবে ডিসেন্ট্রালাইজেশন হয়, বিকেন্দ্রীকরণ হয়, তখন আসলে সেক্ষেত্রে আপনার যে স্থানীয় যে প্রশাসন আছে, প্রশাসনের দৌরাত্ম্য এবং প্রশাসনের যে নিয়ন্ত্রণ, সেটা অনেকাংশেই কমে যাবে। এ সময় ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন করার দাবি জানান কমিটির নেতারা। মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবনা ইতিবাচক উল্লেখ করে সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। উপজেলাতে যেন পূর্ণাঙ্গ আদালত যায়, দেওয়ানি ফৌজদারি। তো আমরা এখন কমিশনে এটা নিয়ে একমত হয়েছি সবাই যে দেওয়ানি, ফৌজদারি এবং এডিআর, এই 3টা জাজ কিন্তু উপজেলা যেতে হবে। আমাদের কাজ হচ্ছে সংস্কারটা করা। লেট ইট বি ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট, ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টি, তাদের কনভিনিয়েন্স অনুযায়ী তারা করুন। মেয়র চেয়ারম্যানদের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে কমিশন কাজ করছে বলেও জানান তোফায়েল আহমেদ। আমরা এটা মাঠে যাচাই করব। তাসরা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। 8 ফেব্রুয়ারি প্রধান 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে। এরপর মধ্য ফেব্রুয়ারিতে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে 6 সংস্কার কমিশন প্রধানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ব্রিফ করে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্কার কাজের অগ্রগতি জানতে চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়েও। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান এবং আসিফ নজরুল। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে আইন উপদেষ্টা জানান 8 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে 6 সংস্কার কমিশন। একই দিন দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের সুপারিশ দেবে কমিশনগুলো। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশুকরণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা নিজেই। এই আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারে করণীয় ঠিক করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে সংকট থেকে উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে না অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই হত্যা মামলার আসামিদের জামিন পাওয়ার বিষয়েও সরকারের ব্যাখ্যা দাবি করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতি সরকার কঠোর হয়নি বলেও অভিযোগ করেন নূর। 1.5 দশকে দেশের টাকা লুটে জড়িতদের বিচার এবং পাচারের অর্থ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে না পারলে দেশ সংকটের মুখে পড়বে বলেও জানান পরিষদের সভাপতি। 6 মাসের সরকারের পারফরমেন্স, তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই। দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত
আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে 49,70,388 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখেরও বেশি। দুপুরে ইসি ভবনে কমিশন সচিব আখতার আহমেদ জানান, নতুন তালিকা থেকে 15,23,000 মৃত ভোটার বাদ পড়েছেন। নারী ভোটার বেড়েছে জানিয়ে সচিব বলেন, এবার 16 লাখ নারী নিবন্ধন করেছেন। বাদ পড়াদের যুক্ত করতে নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। ভোটার হওয়ার যোগ্যরা অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযান চালিয়ে সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যালয়ের সন্ধানে মঙ্গলবার দিনভর অভিযানে দুদক। ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করা হলেও মেলেনি অস্তিত্ব। দুদকের অভিযানের দলনেতা জানান, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয়ে জড়িত থাকার অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর সহ ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সিআরআই এর চেয়ারম্যান সজীব জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগম পাড়া। পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ এবং তাদের ঘনিষ্ঠজনরা বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাই কমিশনার জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। দুদকের তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের লকার ফ্রিজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, কতদিন ফ্রিজ থাকবে তা নিশ্চিত নয়, তবে কেউ চাইলে দুদকের অনুমতি নিয়ে হয়তো লকার খুলতে পারবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরু চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। তদন্ত অব্যাহত রাখতে এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা সকল লকার ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সেই চিঠি হাতে পেয়ে লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়াল অনুসরণ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য সেফ ডিপোজিট পলিসি অনুসারে ভল্টে থাকা আলমারিতে মূল্যবান সামগ্রী রাখার সুবিধা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সংখ্যক কর্মী এই সুবিধা নিয়ে থাকেন। দুদকের একটা নির্দেশনা আছে যে সেখানে ডিপোজিটটা আপাতত কোনো ডিপোজিট না নেওয়া এবং যারা নিয়েছে তাদেরকে না দেওয়া, অর্থাৎ এটা সাময়িকভাবে এই সেফ ডিপোজিটটা বন্ধ আছে। যেহেতু দুদক বলেছেন, তাহলে দুদকের থেকে হয়তো বা কথা বলে এটাকে খুলতে হবে। এই সিদ্ধান্তে যেন কেউ হয়রানি
হয়রানির শিকার না হয় সেই পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়মের সাথে জড়িতদের নজরদারিতে আনা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলোর ক্ষেত্রেও এই কর্মকর্তাদের উপরে নজরদারিটা বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট ব্যাংক, তো সেইখানকার কর্মকর্তাদেরও এরকম কোনো অবৈধ অর্থ আছে কিনা বা কোনো সম্পদ বা ফরেন কারেন্সি সেগুলো জমা আছে কিনা ওই লকারের মধ্যে, সেটাও একটু চেক করতে হবে। অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা লকারের কথা জানতে পারে দুদক। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর উত্তাপ ছড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও চলছে তোড়জোড়। তবে সংস্কারের আগে ও পরে ভোট নিয়ে ভিন্ন মত রয়েছে ছাত্র সংগঠনগুলোর। মনির হোসেনের ছবি ও মোজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় আবাসিক ক্যাম্পাস সিটি। বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে সারা বছরই আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয়টি। আবাসিক হলের প্রায় ১৫,০০০ শিক্ষার্থী সহাবস্থানে থাকলেও জাকসু নির্বাচন না হওয়ায় নেতৃত্বের অভাবী তারা। গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তন হলে দীর্ঘ ৩৩ বছর পর ক্যাম্পাস জুড়ে বইছে জাকসু নির্বাচনের আমেজ। কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। তবে ছাত্রদল, সাংস্কৃতিক জোট ও বাম সংগঠনের ছাত্র নেতারা বলছেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা, গঠনতন্ত্র সংস্কার ও ভোটার তালিকা পুনর্মূল্যায়ন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে জাকসু নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যারা আসলে হামলার সাথে জড়িত ছিল এই গণ অভ্যুত্থানে, তাদেরকে জাকসুর সকল ধরনের কার্যক্রমের বাইরে রেখে স্থগিত করে প্রশাসন আসলে চাইলে জাকসুটা করতে পারে। গঠনতন্ত্র সংস্কার সহ অনেকগুলো দাবি আমরা জানিয়েছি। জাকসু নির্বাচন নিয়ে মতবিরোধ থাকলেও যৌক্তিক সংস্কার ও অংশীজনদের সঙ্গে আলোচনা সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রের যে এখতিয়ার আছে নির্বাচন কমিশন কিন্তু ডিটেইলস তফসিল ঘোষণা করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৮ বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এর মধ্যে ১৯৭২ সালে প্রথম এবং সবশেষ নির্বাচন হয় ১৯৯২ সালে। সময় সংবাদ, সাভার। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। আবার বেনাপোল বন্দরের রাজস্ব আয়েও লেগেছে ধাক্কা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। ৯ জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে।
রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকের হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, 2-3 মাস অপেক্ষা করে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরোপীয় প্রযুক্তি, রেসিপি ও উপাদান সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন চুইংগাম বাজারে আনলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর একটি রিসোর্টে সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড টুটি টুইস্ট নামের পণ্যটি বাজারজাত করার ঘোষণা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারের ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ নঈম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মামুনুর রশিদ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলা ও উপজেলার পরিবেশকরা। আমাদের মেইন টার্গেট থাকে দি কোম্পানির ইনস্ট্রাকশন, এমডি স্যারের ইনস্ট্রাকশন, চেয়ারম্যান স্যারেরও একই ফিলোসফি যে আমরা যাকে বা কনজিউমারকে যে প্রোডাক্টটা দিব, ইট হ্যাজ টু বি হাইজেনিক। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আসকারে নিমগ্ন মুসল্লিরা। কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখিরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। আমরা তো এখানে আসা আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায়, তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখিরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখিরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখিরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। খেলার খবর। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের ওপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। মিরপুরে 2 দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়।
ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষেই বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসির সক্ষমতা যাচাইয়ের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। দ্রুত ভোট দাবি বিএনপির। দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার ও ভোটের রূপরেখা জানালেন উপদেষ্টা। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক। 35 কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। এবং হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগম পাড়া। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।